কারণ সবই আমরা যদি প্রতিশ্রুতি এমন অবাস্তব কিছু প্রতিশ্রুতি দেই যেটা কোনোভাবেই বাস্তবায়ন করা বাস্তবিকভাবে সম্ভব নয়, তাহলে দেখা যাবে যে আমাদের যে নির্বাচনী প্রতিশ্রুতি বা আমাদের যে মানুষের কাছে দেওয়া যে প্রতিশ্রুতিগুলো, যে পরিকল্পনা নিয়ে আমরা কাজ করতে চাচ্ছিলাম, সেটা কোনোভাবেই সমাধান করা পসিবল হবে না। আমরা আজকে আসলে আমি যেটা আমাদের এখানে আমাদের দলের যারা সহকর্মী আছেন তারা আমারও সহকর্মী, কারণ আমরা দীর্ঘদিন একসাথে রাজনীতি করেছি। তো আমি দেখলাম আমাদের দলের অনেকে বক্তব্য রেখেছেন। তো এটা না করে আমরা যদি আজকে একটু সাধারণ যারা এসছে ওনাদের কথা শুনতাম আরো ভালো হতো, কারণ যারা দলের বক্তব্য রেখেছে ওনাদের সাথে আমাদের অলমোস্ট 24 ঘন্টায় উঠা বসা হয়। যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম, আমাদের উপকূলীয় যে ব্যবস্থাপনা আমাদের করা দরকার, এর মধ্যে যেটি আছে আমাদের ব্লক বা বাঁধ নির্মাণ করা একটি অত্যন্ত ব্যয়বহুল একটি কাজ, এবং বাংলাদেশকে 17 বছরে যেভাবে নিঃশেষ করে দিয়ে গেছে, যেভাবে দেশের সম্পদ লুট করে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, এখানে আসলে দেশের অবকাঠামোগত উন্নয়ন করার মতো অর্থ এই সরকারে তারা রেখে যায়। এই সরকারের মেয়াদ কিন্তু 2 মাসে থেকে 2-1 দিন বেশি হবে, এর বেশি হয়নি এখন। তো এই জায়গাটাতে এসে আমরা যেটা অনুধাবন করেছি, আমরা যেটা বাস্তবভাবে সম্মতভাবে চিন্তা করেছি, যে আমাদের যে গাছ বৃক্ষরোপণ যে কর্মসূচি, এখানে আমরা ওই ধরনের উপকূলীয় অঞ্চলের জন্য কিছু গাছ আমরা প্রেসক্রাইব করছি। উপজেলা বেসড প্রজেক্টে আমাদের যে গাছ লাগানোর যে পরিকল্পনা আছে, আমি বিশ্বাস করি এই পরিকল্পনাটা অলরেডি আপনাদের উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আছে, এবং উনি সম্ভবত, যে আমি পেয়েছি, একটা পরিষ্কার পেয়েছি যে কোন ইউনিয়নে বা কোন জায়গায় কতটুকু গাছ, কি গাছ লাগাবে। আমার ধারণা এটা আপনাদের সম্মানিত সংসদ সদস্য সন্দীপের, উনিও নিশ্চয় পেয়েছেন। তো এটা হলো ফার্স্ট স্টার্ট। এটা অতি দ্রুত এটা করার দরকার। এটা করলে আপাতত এখন না হলেও অদূর ভবিষ্যতে আপনারা 1-1.5 বছরের মধ্যেই এটার কিছুটা রেজাল্ট আপনারা পেতে পারেন। সেকেন্ড হচ্ছে ঘাটের কি সমস্যার কথা বলেন, হঠাৎ করে ভাড়া বেরিয়েছে, আমি খুবই অবাক হলাম, এবং মাটি কাটার বিষয়টা এসেছে। এই ধরনের কাজ কিন্তু আমার সংসদীয় আসন চট্টগ্রাম 5-এ একদমই বন্ধ, এবং এটা সম্ভবপর হয়েছে আমাদের যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ এসিল্যান্ড সাহেবের, এবং বিশেষ করে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা অফিসার আছেন তাদের অত্যন্ত সুযোগ্য এবং নিষ্ঠার কারণে। কারণ আমার মনে হয় এই পর্যন্ত অনেকগুলো ট্রাক, ডাম ট্রাক, এক্সকাভেটর মেশিন এরা তারা জব্দ করেছে। তারপরে ওইগুলোকে কি বলে, এক্সকাভেটর মেশিনই তো। তো এবং বেশ হেভিলি ফাইন করেছে যেখানে আছে, এবং এই অভিযানগুলো তারা দিনে হলে দিনে, রাত 2টা হলে 2টা তারা এটা পরিচালনা করেছে, এবং আমি তাদেরকে ধন্যবাদ জানাই তাদের দেশপ্রেম এবং দেশের প্রতি কাজের প্রতি কমিটমেন্টের কারণে। তো আমি বিশ্বাস করি, আমি এখানে বসে যখন এগুলো শুনছিলাম, আমি 2-1 জনের সাথে কথা বলেছি, তো আমি আশা করি কিছুটা কমবে। এরপরও আমি হয়তো 2-1 দিনের মধ্যে ওনাদেরকে ডেকে একটু জিজ্ঞেস করবো যে কিভাবে এখনো চলছে। কারণ যেখানে সরকার এইসব কাজের ব্যাপারে, যে কোনো অপরাধমূলক কাজের ব্যাপারে জিরো টলারেন্স আছে, সন্দীপ তো সরকারের বাইরে কোনো কিছু না, তাহলে সন্দীপে তো অবশ্যই এগুলো করা উচিত এবং মানা উচিত। এনসিপির আপনার নামটা আমি ঠিক মনে নেই, মুসলিউদ্দিন খান সাহেব, আপনি বলেছিলেন 2টি সি অ্যাম্বুলেন্সের প্রয়োজনীয়তার কথা, একটি না। আপনাদের ওখানে 2টি সি অ্যাম্বুলেন্স কিনা হয়েছিল, একটা 2008-এ, ওটা 32 লক্ষ টাকা দিয়ে, পরে 2015-তে যেটার দাম 65 লক্ষ টাকা। এই 2টি সি অ্যাম্বুলেন্সই ওখানে থাকতে থাকতে পরিত্যক্ত অবস্থায় নষ্ট হয়ে গেছে। এটা কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট হয়নি বা কোনো কিছু হয়নি। তো এই যে আমি বললাম যে 17 বছরের যে অব্যবস্থাপনা এবং সরকারি সম্পদ লুটপাটের যে মহোৎসব হয়েছিল, এই কারণেই কিন্তু বাংলাদেশ সাফার করছে, আপনাদের সন্দীপ সাফার করছে, আমাদের চট্টগ্রামের প্রতিটি এবং বাংলাদেশের প্রতিটি সংসদীয় আসন এই কারণেই সাফার করছে। যে এমন হতো যে সরকার কিনেই নেই, তাহলে একটা জিনিস সরকার এতগুলো ট্যাক্স পেয়ারের টাকা খরচ করে 2টা জিনিস কিনলো যেটা নষ্ট হয়ে গেছে। বাট যেহেতু আপনি বলেছেন, এবং আমি এটা আগেই লিখেছিলাম এখানে আসার আগে, তো এই ব্যাপারে ইনশাল্লাহ আমরা বলবো। আরেকটি কথা বলতে চাই, আপনারা আমাকে বলেছেন সন্দীপ যেতে,
আমার যে কাজ এটার জন্য আসলে সন্দীপ যাওয়ার দরকার নেই, না গিয়েও আমি সন্দীপ সম্পর্কে কিছু খোঁজ খবর নিয়েছি। তো এখানে যা যাওয়ার বেশি দরকার এটা হলো নৌপরিবহন মন্ত্রণালয় এবং সেতু মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত যে কোনো একজনকে যাওয়া দরকার। তো এখানে বসেই আমার দীর্ঘদিনের রাজপথেরও সহযোদ্ধা, এখন আমরা একসাথে কাজ করছি, ছাত্র দলের সাবেক প্রেসিডেন্ট, আমাদের স্বেচ্ছাসেবক দলের বর্তমান সাধারণ সম্পাদক এবং নৌ পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী জনাব রাজীব হাসান, ওনার সাথে কথা হলো। তো আমরা দুজনে মিলে একটি সময় যাতে একসাথে যাওয়া যায় ওইভাবে দেখে গেলে আমার মনে হয় যে আপনাদের কাজগুলো আরো সহজতর হবে। এবং আসলে আমরা বয়স আসলে এমন একটা জায়গায়, কমও না বেশিও না, মাঝামাঝি একটা জায়গায় আছি। তো আমাদের মধ্যে ওই আনুষ্ঠানিকতা করার চেয়ে কাজটা করাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা দেখা যায় এত আনুষ্ঠানিকতা করি এর মাঝে কাজটা হারিয়ে যায়। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে নৌ নিরাপদ নৌ যাতায়াতের ব্যবস্থা করা, সার্বক্ষণিক যেন মূল অঞ্চলের সাথে অর্থাৎ আমাদের সিটির সাথে বা আমাদের চট্টগ্রামের সাথে যেন সন্দ্বীপের 24 ঘন্টা যোগাযোগ মেনটেন করা যায় সেটার ব্যবস্থা করা। এবং আমার এক বোন বললেন চাকসুতে উনি মনে হয় নির্বাচিত, পল্টন ব্রিজ দুই পাশে ড্রেজিং, এগুলো অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এগুলো ইনশাল্লাহ করা হবে। আর ঘাটের যে ভাড়াটা এটা আমার মনে হয় 2-4 দিনের মধ্যেই সমাধান হয়ে যাবে বলে আমি মনে করি। তারপর আপনারা একটা জিনিস বললেন যে ভাষাঞ্চলের আমি খোঁজ নিয়েছি, যতটুক আমি আমাদের সিনিয়র সচিব মহোদয়ের সাথে কথা বলে জানলাম মন্ত্রণালয় যে অলরেডি এখানে পিলার দেয়া হয়েছে আপনাদের বাউন্ডারি এনশিওর করে এবং এই রিলেটেড ডকুমেন্টেশনও কমপ্লিট হয়েছে। বাট আমি নেক্সট যেদিন আপনাদের সাথে হয়তো কোনো অফিসিয়ালি কথা বলার সুযোগ হবে আমি সেই ডকুমেন্টগুলোর আপডেট সম্পর্কে আরো জানাবো। বাট পিলার বাউন্ডারি করা হয়েছে ইয়ের সাথে, সন্দীপের সাথে, ওইটা উনি আমাকে পরিষ্কার করে বলেছে। আর খাজনার যে বিষয়টা বলেছেন এটা আমার নলেজে ছিল না, কেন খাজনা নেওয়া যাচ্ছে না। আমি সিলেন্ট সহ আমাদের যে মিনিস্ট্রি যে কনসার্ন ডিপার্টমেন্ট আছে, আমি দ্রুততম সময়ের মধ্যে কি ব্যবস্থা নেওয়া যায়, এখানে কি সমস্যা আছে এগুলো আমি দেখবো। এবং আমাদের মিনিস্ট্রি থেকে আরেকটা করা হচ্ছে ডিজিটাল ল্যান্ড সার্ভে, এটা সন্দ্বীপেও করা হবে, মানে এটা ফেজ ওয়াইজ আসছে তো হয়তো অঞ্চল ভেদে হবে। তো আমার মনে হয় ওইটা যখন হয়ে যাবে তখন এই ধরনের সমস্যাগুলো আরো দ্রুততম সময়ের মধ্যে আমরা ইনশাল্লাহ সমাধান করতে পারবো। কারণ আমাদের আসলে যে কোনো যখন সমস্যার কথা বলেন, আমরা একটা কসমেটিক চেঞ্জ যদি এখানে করে দেই এটা হয়তো সাময়িকভাবে আপনাদের উপকার হবে এবং আমরাও কিছুটা জনপ্রিয়তা পাবো, কিন্তু ইভেনচুয়ালি গিয়ে সাস্টেনেবিলিটির দিকে গেলে এটা খুব দীর্ঘমেয়াদী হবে না। তাহলে আমাদের যে কোনো সমস্যা যদি শুনি এটার আসলে মূলে গিয়ে ওখান থেকে এটাকে কারেক্ট করতে হবে, হয়তো সময় একটু বেশি লাগবে, কিন্তু আমি আশা করি বা আমরা আশা করি যে এটার যে রেজাল্টটা বা যেটার ফলাফলটা এটা দেশের জন্য ভালো হবে, আপনাদের জন্য ভালো হবে, আমাদের সকলের জন্য ভালো হবে ইনশাআল্লাহ। নৌপথে দুর্ঘটনা বলুন, স্বাস্থ্যসেবা, হ্যাঁ স্বাস্থ্যসেবা স্পেশালি যে আপনারা বললেন মায়েদের প্রসূতি সেবা এবং নার্স, এগুলোর ব্যাপারে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অলরেডি নির্দেশনা দিয়েছেন। অনেকগুলো হাসপাতালে স্বাস্থ্যকেন্দ্র যেগুলো ছিল সেগুলো 50 বেড থেকে 100 বেড করা হয়েছে। আপনাদেরটা ঠিক কত বেড আছে আমি জানি না, যদি আচ্ছা যাই হোক 50 শয্যার গুলো 100 শয্যা করা হয়েছে। তো আমি বিশ্বাস করি মাননীয় এমপি সাহেব উনি যদি এটার ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে লিখেন, অবশ্যই এটা আমাদের যে পুরো বাংলাদেশকে হেলথ নেটওয়ার্কের আন্ডারে আনার যে পরিকল্পনা আছে, স্বাস্থ্য সেবা প্রদানের যে পরিকল্পনা আছে, অবশ্যই এটা দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করা হবে ইনশাল্লাহ। আমিও এটা চেষ্টা করবো যেন এটা দ্রুততম সময়ের মধ্যে করা যায়। শিক্ষকের অপ্রতুলতা এটা একটি আসলে মানে সন্দীপ বেশ সমস্যা না, আমার মনে হয় এটা বাংলাদেশের প্রতিটি জায়গাতেই একই সমস্যা। চিকিৎসক আসে না, একই সমস্যা, কিন্তু ইনশাল্লাহ চিকিৎসক যার যেখানে পোস্টিং হচ্ছে তারা ওখানে অবশ্যই থাকবে এবং এটা দ্রুততম সময়ের মধ্যেই এটা ইনশাল্লাহ নিশ্চিত করা হবে। আর
ঘাটে যাত্রী ছাউনি আছে, এই নৌ পরিবহন মন্ত্রণালয় এবং সেতু মন্ত্রণালয় রিলেটেড যা যা কোয়েরি আছে 10 পাতায় না লেখা আপনারা যদি বুলেট পয়েন্টে লিখতে পারেন এটা সমাধান করতেও সুবিধা হবে। আমি কিছু লিখেছি, আমি এটা আমাদের মাননীয় প্রতিমন্ত্রী জনাব রাজীব হাসান সাহেবকে দিব। উনিও খুব করিতকর্মা লোক, অন দ্য স্পট কাজ করার লোক। আমি বিশ্বাস করি জরুরি যে সমস্যাটা, যেটা আপনারাও মনে করেন যে গভর্নমেন্টের বাজেটের আগে সামর্থ্যের মধ্যে করা যাবে, কারণ আপনারা তো জানেন দেশের বাজেটের অবস্থাটা কি। তো কারণ আবার নতুন বাজেট আসবে, তো এর আগে যদি যে জরুরি কাজগুলো আছে আপনারা যদি উনি যেদিন আসবেন ওনাকে এটা একটু বুঝাতে পারেন, ওনাকে একটু বলতে পারেন, আমিও বলবো, আমার মনে হয় উনি দ্রুততম সময়ের মধ্যে এই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করবেন। অবশ্যই আপনাদের ইয়ে দরকার, ওই যে দুটো ফেরিঘাট, মানে একটি আছে মনে, আরেকটি এডিশনাল দরকার, আর সি ট্রাক, এগুলোর ব্যবস্থা ইনশাল্লাহ আমরা সকলে মিলে চেষ্টা করবো যেন এগুলো করা যায়। একটা জিনিস আমি এভাবে বলছি, এভাবে আপনারা শুনেন, যে আমি সবকিছু বলছি মানে কালকে হবে, পরশু হবে, বা তার পরের দিন হবে, এরকম কিন্তু না। মানে জরুরি যেটা সবচেয়ে বেশি, যে এটা না হলেই না, আমরা শুরু করব সেটা দিয়ে, পর্যায়ক্রমে ইনশাল্লাহ সবকিছুই করা হবে যাতে জনদুর্ভোগটা যত কমিয়ে আনা যায়, সেটাই আমাদের প্রচেষ্টা। আমাদের আসলে দেখেন গত 17 বছরে যদি জনপ্রতিনিধিত্বহীন যে সরকারগুলো ছিল, সেই সরকারের কারণেই এইসব যারা জুলাই হত্যাকাণ্ডের সাথে জড়িত, যারা 17 বছর ধরে আমাদের এই যে লক্ষ লক্ষ নেতা কর্মীকে নির্যাতন করেছে, দেশের মানুষের উপর অত্যাচার নির্যাতন নিপীড়ন করেছে, তাদের এই চরম দুর্নীতি এবং দুর্বৃত্তায়নের কারণেই কিন্তু বাংলাদেশ একটি, এটা তো বললাম, এটা তো আপনাদের এই বিষয়ে অলরেডি বলবে, কথাগুলো একটু কেয়ারফুলি শুনেন আমি কি বলেছি। বনায়ন এবং বৃক্ষরোপণের ব্যাপারে অলরেডি আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অলরেডি এবং কৃষি কর্মকর্তার কাছে অলরেডি এটা কিন্তু চলে গেছে, মানে 2 লক্ষ গাছ মনে হয় লাগাতে হবে এক উপজেলাতে, এবং কোন ইউনিয়নে কোন জায়গায় কি গাছ লাগাতে হবে সেটি সহ বলা হয়েছে। তো আপনারা যারা এই আন্দোলনগুলোর সাথে জড়িত আছেন, দয়া করে এই বিষয়ে ইউএনও সাহেবের সাথেও কথা বলে কোথায় কি আছে এগুলো আপনারা সহ তাদেরকে যদি একটু সহযোগিতা করেন, কাজগুলো দ্রুততম সময়ের মধ্যে হবে। একই সাথে আরেকটা বলি, কৃষি কাজের কথা বলেছেন, এই কৃষি কাজও কিন্তু পার উপজেলায় 800 থেকে, ডিপেন্ডিং অন কতগুলো ইউনিয়ন আছে, 800 থেকে 1000 কৃষককে বিনামূল্যে সাহায্য প্রদান করা হচ্ছে। এটা সার দেওয়া হচ্ছে, বীজ দেওয়া হচ্ছে, বিভিন্ন উপকরণ দেওয়া হচ্ছে, যাতে তাদের কৃষিকাজে সুবিধা হয়। তো এই জিনিসগুলো আপনাদের নিজেরও জানা থাকা দরকার। আমি নিশ্চিত মাননীয় সংসদ সদস্য এটার ব্যাপারে জানেন। যেগুলো আপনাদের জানা এবং প্রাপ্তির বিষয় আছে, এগুলো যদি আপনারা জানেন তাহলে আপনারা এগুলো প্রশাসনের কাছ থেকে আদায় করে নিতে পারবেন। এই দুটো আমি স্পেসিফিক বললাম, এবং আরো বলছি, পার সংসদীয় আসনে অলমোস্ট সবকিছু মিলিয়ে 70 লক্ষ টাকার মতো স্থানীয় সরকার এবং কাবিখা এবং টাবিখা, সরি টাবিকা, কাজের বিনিময় টাকা দিয়ে যেটা করে না, টাকার বিনিময়, এরকম 3টা প্রজেক্টে অলমোস্ট এই ইদানিং কালে প্রায়, এবং কিছু উন্নয়নের জন্য, মসজিদ মন্দির উন্নয়নের জন্য এইসব জায়গায় প্রায় 70 লক্ষ টাকার কাছাকাছি পার সংসদীয় আসনে দেওয়া হয়েছে। এটা এটা আবার ভ্যারি করবে, ইউনিয়ন যদি কম হয় কিছু কমবে বাড়বে এরকম হবে। আবার মাননীয় প্রধানমন্ত্রীও জনাব তারেক রহমান মহোদয়, এমপি মহোদয়, উনিও কিন্তু একটা আলাদা অনুদান দিয়েছেন, যেটা আমার মনে হয় অনধিক 50 লক্ষ টাকা। তো আপনাদের কিন্তু এই 2 মাসে অনেকগুলো প্রণোদনা প্রত্যেকটা এলাকায় সংসদীয় আসনের জন্য, এবং এটা কিন্তু শুধু যে বিএনপি নির্বাচিত সংসদীয় আসন তা না, 300টি সংসদীয় আসনে মাননীয় প্রধানমন্ত্রী এই প্রণোদনাগুলো দিচ্ছেন। তো যার যার সংসদীয় আসন, আমাদের মনে হয় যে এখানে আরেকটু সক্রিয় হওয়া দরকার, যেহেতু আমাদের এখানে এমপি মহোদয় আছেন জনাব মোস্তফা কামাল পাশা সাহেব, তো ওনার সাথে একটু আলাপ করে, আর ওনার যারা এগুলো দেখেন তাদের সাথে আলাপ করে আমার মনে হয় এই ব্যাপারগুলোতে আপনাদের করা উচিত। এবং একই সাথে যে কোস্টাল প্ল্যান্টেশনের কথা বলছি, অবশ্যই আপনাদের যে এই বিভাগগুলো যারা দেখছে, বিশেষ করে ইউএনও এটার কোঅর্ডিনেশনে থাকে, ওনার সাথে কথা বলে অবশ্যই এই প্ল্যান্টেশনটা আপনারা অনতিবিলম্বে শুরু করবেন। এছাড়াও এখানে আপনারা যেটা বলেছেন, আমিও সেভাবেই বলতে চাই যে
এলাকার উন্নয়ন আসলে কারো কোনো দয়া দাক্ষিণ্য বা অনুগ্রহের ব্যাপার না। আমাদেরকে জনগণ ম্যান্ডেট দিয়েছেই এলাকা এবং জনমানুষের জীবনমান উন্নয়নের জন্য। তো এটা আপনাদের অধিকার এবং এই অধিকারকে আমি সম্মান করি এবং এই অধিকার প্রতিষ্ঠার জন্য শুধু সন্দ্বীপ নয়, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাকে যদি কেউ বলে, আমি আমার সাধ্য অনুযায়ী ইনশাআল্লাহ চেষ্টা করব। এখন আমি যেটা বলছি যে আমরা যদি সকলে মিলে দৃঢ়ভাবে এবং ঐক্যবদ্ধভাবে আমাদের প্রচেষ্টায় সমুন্নত রাখি এবং আমরা যদি আসলেই মানুষের সেবা করার যে উদ্দেশ্য সেটা নিয়ে কাজ করি, আমরা অবশ্যই বাংলাদেশ এবং বাংলাদেশীদেরকে একটি উন্নত, সমৃদ্ধ, সহনশীল, মানবিক একটি রাষ্ট্র উপহার দিতে পারবো, যেটি আমাদের সরকার অর্থাৎ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি মহোদয়ের জনগণের প্রতি ওনার প্রত্যয় ছিল, ওনার প্রতিশ্রুতি ছিল। এবং এই 2 মাসে আপনারা দেখেছেন হেলথ কার্ড, কৃষক কার্ড সহ ফ্যামিলি কার্ড, তারপরে আমাদের এই স্পোর্টস কার্ড মানে ক্রীড়া কার্ড সহ অনেকগুলো কর্মকাণ্ড উনি করেছেন এবং উনি যাত্রা শুরু করেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের প্রথম মন্ত্রী পরিষদ বৈঠকে উনি বাংলাদেশের 10 লক্ষ কৃষককে 12,000 কোটি টাকা পরিমাণ ঋণ মওকুফ করে দিয়েছেন। তার মানে হচ্ছে উনি বিশ্বাস করেন বাংলাদেশের উন্নতি করতে হলে, বাংলাদেশের উন্নয়ন করতে হলে বাংলাদেশের যে প্রান্তিক জনগণ তার উন্নয়ন সাধন করতে হবে এবং উনি সেটা দিয়ে ওনার কর্মযজ্ঞ শুরু করেছেন। আমি বিশ্বাস করি আমরা যদি প্রান্তিক যে আমাদের জনগোষ্ঠী আছে তাদেরকে আমাদের যদি উন্নত জীবনযাত্রার মানের মধ্যে আনতে পারি, তাদের যদি জীবনমান উন্নয়ন করতে পারি, ইনশাল্লাহ বাংলাদেশ সামগ্রিকভাবে উন্নত হবে, সমৃদ্ধ হবে এবং ইনশাল্লাহ পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ একটি সমৃদ্ধ রাষ্ট্র এবং উন্নত রাষ্ট্র হিসেবে পরিচিতি পাবে। আমাকে আপনাদের মাঝে বক্তব্য দেওয়ার জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এবং আমি আশা করছি আপনাদের এই